ওয়াশরুম থেকে এসে খাটের এমন অবস্থা দেখে আশিক বুকে হাত দিয়ে বসে পড়ল। এই মেয়ে বড় হবে কবে? আয়শা রুমে গিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। বুকে হাত দিয়ে শুয়ে আছে ফ্যানের দিকে তাকিয়ে। হঠাৎ মনে হলো আলমারিতে দেখা কাপড়ের কথা। আচ্ছা, উনি এত শার্ট কী করেন? এতগুলো শার্ট কতদিনে পরবেন? আর ওপাশে মেয়েদের এত ড্রেস কেন রেখেছেন? মেয়েদের ড্রেস দিয়ে উনি কী করেন? মনের ভিতর প্রশ্নের ঢেউ উঠেছে। যার থেকে নেই বড় সেই আলমারিতে আশিকের রুমে। তার উপর এত বড় আলমারি ভর্তি শুধু কালো শার্ট প্যান্ট, আর পাশে ম্যাচিং কালো জামা মেয়েদের। পুরো চকচকে সাদা রঙের আলমারি ভর্তি কালো ড্রেস দিয়ে আয়শার মাথায় হাত। যেন কোনো কমিউনিকেশন সাদার ভিতর লাল, পুরোই সাদা সাদা, কালা কালা গানের সাথে মিল। নিজেকে প্রশ্ন করছে, কালো পছন্দের রং হলো তো এ তো থাকে না, তার উপর ওনার পছন্দের রং তো নীল, তাহলে আলমারি ভর্তি কালো কেন? এই প্রশ্নে আশা মিলাতে পারছে না। আচ্ছা, উনি কি বিয়ে করেছেন সত্যি, নাকি বইয়ের কাপড় নয় তো? মনের ভিতর অজানা ভয় ছেয়ে গেল। সকাল সকাল রেডি হয়ে আসা ঘুম ঘুর করে সারা বাড়িতে যেন সে আকাশের চাঁদ হাতে পেয়েছে। যদিও চাঁদের থেকে কম কিছু না, তেমন একটা ঘুরতে পারে না একা একা। বাড়ি থেকে যেখানে নিয়ে যায় সেখানেই যেতে হয়। বন্ধুদের সাথে ঘোরার আলাদা একটা মজা। একটা লং কুর্তি পরে সাজুগুজু করেছে। রেবেকা বেগম সুন্দর করে চুল বেনি করে দিয়েছে। হিজাব পরে পুরোপুরি রেডি হয়ে শুধু ঘর আর বাইরে যাওয়া আসা করছে। সম্ভবত আশিকের ঘরের সামনে উঁকি মারছে, কখন বের হবে আর কখন যাবে। অপেক্ষা করতে করতে বোর হয়ে এসে সোফায় বসলো। কিছু পর দেখা গেল আশিকের সাথে সাথে অর্ণব, আকাশও বেরিয়ে আসলো। আশা হাঁ হয়ে তাকিয়ে আছে। ভাইয়া, তোমরা কোথায় যাচ্ছ? তুই যেখানে যাচ্ছিস সেখানেই। কি সত্যি বলছো? মিথ্যে বলতে যাব কেন? অর্ণবের কথায় আশা একটু বিরক্ত হলো। নিজেকে জেলখানার কয়েদি লাগছে, যেখানে যাই সবাই হাতে শেকল বেঁধে টেনে নিয়ে যাবে। ভাইদের সামনে কি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া যায়? দূর, ভাল লাগে না। এখন তো মনে হচ্ছে না যাওয়াই ভালো ছিল। আশার মুখটা দেখে অর্ণব বলল, কি হলো, আমরা যাচ্ছি, তুই খুশি হসনি? সঙ্গে একটা হ্যান্ডকাপ এনে আমাকে পরিয়ে দিয়ে নিয়ে চলো। অর্ণব আর আকাশ আসলো। হ্যান্ডকাপের দরকার নেই, সঙ্গে যে যাচ্ছে সেই হ্যান্ডকাপকেও জেলাস করবে বলি অর্ণব হাসলো। মানে কি বলছো তোমরা? কিছু না, তুই যা, গাড়িতে ওঠ। আয়শার কথা না বাড়িয়ে সোজা গাড়িতে উঠে গিয়ে বসলো। আশিক অর্ণবের দিকে তাকিয়ে চোখ রাঙালো। ভুল টাইমে সঠিক কথা বলে ফেলেছে বেচারা। গাড়ি এসে কলেজের গেটে থেমেছে। আয়শা নেমে বান্ধবীদের সাথে দেখা করতে গেল। সবাই অনেক এক্সাইটেড ঘুরতে যাওয়া নিয়ে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর শিক্ষকদের জন্য আলাদা আলাদা 3টি বাসের ব্যবস্থা করা হয়েছে। মেয়েরা সামনে বসেছে আর ছেলেরা পেছনে। সেকেন্ড ইয়ার মানে আশাদের বাসে উঠেছে আশিক, অর্ণব আর আকাশ। গাড়িতে ওঠার সময় চুমকি মুখোমুখি দাঁড়িয়েছিল অর্ণব। সেদিকে পরিস্থিতির কথা মনে পড়তেই চুমকি লজ্জায় সেটিয়ে গেল। তাড়াতাড়ি বাসে উঠে গেল। অর্ণব তেমন একটা গুরুত্ব দিল না। সবাই বাসে উঠে বসেছে। এখন বাস ছাড়বে, তখনই হিরোর মতো এন্ট্রি নিয়ে বাসে লাফিয়ে উঠল আমাদের প্রেমিক পুরুষ রহিম মিয়া, ওরফে আদর আহসান। সবাই এক ঝলক আদর দিকে তাকালো, কিন্তু আদর উঠে তার লক্ষ্য অর্থাৎ নূপুরকে খুঁজতে লাগলো চোখ দুটো। শেষের দিকে এক পাশে নূপুর আর কথা বসেছে, অন্য পাশে বসেছে চুমকি আর আয়েশা। সামনে পিছনে বসলো নাকি কথা বলার সময় দেখতে পাবে না, তাই পাশাপাশি 4 সিট বসেছে 4 বান্ধবী। ওদের সামনে বসেছে সিয়াম আর শুভ। সামনে বসলে মজা লাগবে না, তাই পিছনে মেয়েরা বসেছে। আর আগের ব্যাচের কয়েকজন যাচ্ছে, তার মধ্যে আশিক, অর্ণব, আকাশ আর আদর। এই বাসে করে যাচ্ছি, বাকিগুলো স্যারদের বাসে উঠেছে। যদিও আশিক টিচার হওয়ার কারণে স্যারদের বাসেই যেতে বলেছিল, কিন্তু আশিক না করেছে। এতে অবশ্য সব স্যার ম্যাডাম অবাক হয়েছিল, কিন্তু প্রিন্সিপাল স্যার আশিককে অনুমতি দিল, যেখানে ইচ্ছে যাও। আশিক চলে এলে প্রিন্সিপাল স্যার মুচকি হাসলো। অন্যদের স্যার ম্যাডাম অবাক হয়ে চেয়ে রইলেন। স্যার কখনো সহজে হাসে না, হঠাৎ আজকে হাসছে কারণ জিজ্ঞেস করতে স্যার বলল, আশিক আমার খুব অনুগত স্টুডেন্ট। আমি ওকে আমার ছেলের মতো দেখি, ও আমাকে বন্ধুর মতো দেখে সব কথা আমাকে বলে। ছেলেটার প্রতি আমি অদ্ভুত এক টান অনুভব করি। বাস ছেড়ে দিল তার গন্তব্যের পথে। সবাই বাসের ভিতরে বক্স বাজানোর প্রিপারেশন নিল।
কেউ কেউ তো নাচবে বলে উঠে দাঁড়ালো। তখন সাউন্ড বক্স ফাটিয়ে গান হলো, নাচো তোমরা সবাই উড়াধুরা। বাংলা গানের রিলিক্সে সবাই গনন কাঁপানো হাসি ফেটে পড়লো। পরে গান চেঞ্জ করে হিন্দি একটা গান ছাড়লো। কেউ বসে বসে, কেউ বা দাঁড়িয়ে গানটা এনজয় করলো। রাস্তা পথে যেতেই বোমা বিস্ফোরণের মতো শব্দ করে বাসটা থেমে গেল। সাথে সাথে বাসের ভিতর হট্টগোল শুরু হলো। বাসের হেল্পার বলল, সবাই নেমে পড়ুন, গাড়ির চাকা পাঞ্চার হয়েছে, ঠিক করতে 20 মিনিটের মতো সময় লাগবে। ভাগ্য ভালো সামনেই দোকান ছিল। আপনারা সবাই বাইরে দাঁড়ান। সবাই নেমে পড়ল। সবাই ভিতরে খানিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এক একজন প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা। বাস থেকে নেমে সবাই দাঁড়িয়ে আছে। সামনে দোকান থাকায় অনেকে খাবার কিনে খাচ্ছে। 20-30 মিনিট তো কম সময় নয়, তাই অনেকে হাঁটাহাঁটি করেছে। আকাশ, অর্ণব, আদর আর আশিক চারজনই একটি চায়ের দোকানের বেঞ্চে বসে চা খাচ্ছে। কিন্তু ওদের নজর রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা আয়শাদের দিকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ওদের পা ব্যথা শুরু হয়ে গেছে। এক একজন ঘুরে ঘুরে ছবি তুলছে। নূপুর চমকে হাতে ফোন দিয়ে রাস্তার মাঝে দাঁড়ালো একটা ছবি তুলতে। আয়শা ওরা পোজ দেখিয়ে দিচ্ছে কিভাবে দাঁড়াবে। কয়েকটা ছবি তুলতে রাস্তা দিয়ে বাইক আসছে। খুব জোরে পাশ দিয়ে বাতাসে গতিবেগে বাইকে চলে গেল। ন্যানো সেকেন্ডে কী হলো বোঝার জন্য নূপুর চোখ খুলে তাকালো। সেই দিনের পর যাওয়ার সেই ছেলেটা তাকে আবার ধরে রেখেছে। আদর তো তাকিয়ে আছে, মন ভরে দেখছে, যেন কতদিনের তৃষ্ণা মেটাতে ব্যস্ত। দুনিয়ার কোনো ধ্যান তার নেই, হারিয়ে গেছে নূপুরের গাঢ় কালো দুই চোখের মণিতে। ওদের এমন অবস্থা দেখে আয়শা চমকে আর কথা উপর হয়ে হাঁ হয়ে তাকিয়ে আছে, যেন সময়টা ওখানেই থমকে গেছে। ও পাশ থেকে আশিকরা হঠাৎ চলে যাওয়া দেখে তাকিয়েছিল। এখন বুঝতে পারলো কাহিনী কি। ভাইয়া, তোমার বন্ধু তোমার মতো প্রেমিক পুরুষ, দেখো কি মহব্বত, এখনও ছেড়ে দিতে মন চাচ্ছে না। বিয়ে কেন করে নিচ্ছে না? আমরা একটু দাওয়াত খেতাম। তুই বিয়ে খাওয়ার ধান্দা বাদ দে। অর্ণব মুখ বাঁকালো, এমন বলছে যেন বিয়েই করবে না। একটু পরে চুমকিরা হেসে উঠল। সাথে সাথে নূপুর ধাক্কা মারল। এটা কি ধরনের অসভ্যতা? আপনি তো রাস্তার মাঝে এসে দাঁড়িয়ে আছেন, গাড়িটা আপনার উপর দিয়ে যেত। নূপুর মুখটা বাঁকা করে বন্ধুদের কাছে গেল। 35 মিনিট লাগলো গাড়ি ঠিক হতে। গাড়িতে উঠে পড়ল একে একে। প্রায় 6 ঘন্টা পর গাড়ি এসে থেমেছে তার গন্তব্যের স্থলে। সবাই ধীরে ধীরে নেমে পড়ল গাড়ি থেকে। অনেক টায়ার্ড হয়ে গেছে, যেহেতু লং একটা জার্নি করেছে। সবাই দুর্বল হয়ে গেছে। দেখতে একেবারে বরলে আর মুরগির মতো লাগছে। কাকে দেখে কি হাসবে, সবারই একই অবস্থা। 2 গাড়ি আগেই চলে এসেছিল। তাই তারা ফ্রেশ হয়ে রুমও ঠিক করা শেষ হয়েছে। যেহেতু স্টুডেন্ট বেশি আর ছেলে মেয়ে উভয়, তাই ছেলেদের জন্য 3টা রুম আর মেয়েদের জন্য 3টা রুম ঠিক করা হয়েছিল। আর স্যার ম্যাডামদের জন্য আলাদা আলাদা রুম। আশিক যাওয়ার পর সে নিজের টাকা দিয়ে 2টা রুম বুক করলো 3 দিনের জন্য। তারপর একটা চাবি আয়শার কাছে এসে দিল। এটা কি করব? এটা নিশ্চয়ই খাবার নয় যে তোকে খেতে দিয়েছি। আপনি এভাবে বলছেন কেন? তো কিভাবে বলবো? বলতে হবে না আপনাকে। এই চাবি দিয়ে আমি কী করব? আপনি রাখুন, বলেই হাতে দিয়ে যাচ্ছিল। তুই মনে হয় সবার সামনে তোর দাঁতগুলো হারাতে চাস। তুই যদি নিজের চাস, আমার করার কিছু নেই। আশা কাঁদো কাঁদো হয়ে গেল। তাহলে এই চাবি আমি কি করব? বলছেন না তো? এই রুমে তুই থাকবি, কিন্তু রুম তো আছে, আমরা তো সেখানেই থাকবো। তুই এই রুমে থাকবি, যা বলছি তাই কর, যা। মন খারাপ হয়ে গেল। সে কত আশা করেছিল রাত জেগে বান্ধবীদের সাথে আড্ডা দিবে। তার সব কল্পনা এই ভাইয়ের নামক ছাইয়া পানি ঢেলে দিল। কি হলো, যা। আমি আমার বান্ধবীদের সাথে থাকবো। যাকে যাকে রাখতে চাস সাথে নিয়ে যা। খুশিতে নেচে উঠল মন। সত্যি? না, মিথ্যে। এই মানুষ এমন কেন? বলি মুখ বেঁকে চলে গেল। আয়শা তো শুধুমাত্র তার 3 বান্ধবীদের সাথেই থাকতে চায়, কারণ বাকিরা শুধু ক্লাসমেট। তাদের সাথে তেমন কোনো সম্পর্ক নেই। যদিও শুধু 3জনের সাথে থাকবে বলেই ওই রুমে যেতে চায়নি। কিন্তু আশিক অনুমতি দেওয়ায় 3জন চাবি দিয়ে রুম খুলে ঢুকে পড়ল। এখানকার হোস্টেলের রুমের মধ্যে হাতে গোনা কয়েকটা রামবড় আর বিশাল করবার। এক একটা রুমকেই মনে হবে এক একটা বাড়ি। সেই রকম দেখে আশিক 2টা রুম নিয়েছে। এক একটাতে আয়েশা 3 বান্ধবী নিয়ে থাকবে, অন্যটায় আশিকরা
4 জন মিলে থাকবে। ফ্রেশ হয়ে সবাই খেতে আসলো। খেয়ে 4টার দিকে যাবে ঘুরতে সমুদ্রের পাড়ে। তাড়াতাড়ি খেয়ে নিল সবাই। সমুদ্রে সবাই প্রিয়, আর যে সমুদ্র পছন্দ করে না সে আসলে কোনো মানুষের মধ্যেই পড়ে না। শিক্ষকরা আগে আগে যাচ্ছে আর স্টুডেন্টরা পিছনে। সবাইকে আগেই বলে দিয়েছে, তোমরা অন্য কোনো দিন এখানে চলে যাবে না, একসাথে থাকবে, একসাথে থেকে ঘুরবে। এখানে হারিয়ে গেলে প্রবলেম। জায়গাটা যেমন সুন্দর তেমনি অভিশপ্ত। কথায় আছে, রূপ যত বিষ তত। উদাহরণ হলো, গোলাপেরও কাঁটা থাকে। এখানে সপ্তাহ না যেতে কোনো না কোনো দুর্ঘটনা লেগেই থাকে। সমুদ্রে গোসল করতে গিয়ে কেউ ফিরতে পারে না। সবাই দলবদ্ধ হয়েই চলছে। আশিক ওরা সবাই পিছনে হাঁটছে, আয়শার পিছু পিছু। আশিক এইসবে আসতো না, শুধুমাত্র আয়শার জন্যই আসা। তাকে পাহাড়ের দিকে আগলে রাখা তার একমাত্র লক্ষ্য। এটার চেয়ে বড় কিছু তার জীবনে নেই। তাই হাঁটছে আয়শার পিছু পিছু। কিছুক্ষণ পর পর উপর হয়ে কী জানি করছে। ভালো করে দৃষ্টিপাত করতেই বুঝলো। আজকে লম্বা উঁচু উঁচু জুতা পরেছে, কিন্তু হাঁটতে পারছে না। পায়ের উপর আর গোড়ালিতে ছুলে গেছে। একটু না ঘুরতেই জুতার এই অবস্থা। তাহলে আর 2টা দিন কিভাবে ঘুরবে, এটাই ঠিক করতে পারছে না। আশিক আয়শার সামনে গিয়ে বসে পড়ল। আয়শা কিছু বুঝতে পারছে না। তখন আয়শার পায়ে হাত দিয়ে 2টা জুতো খুলে নিল। এখন যা। এতক্ষণ লজ্জা শরমে মাথা খেয়ে জুতো জোড়া খুলতে পারিনি। এখন যখন খুলে নিয়েছি তখন খুশি মনে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই মনে হলো জুতা বটেই ভুলে গেছে। ফিরে এসে আশিক জুতোর বেল্ট ধরে হাঁটছিল। আশা কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। তোকে আমি ডেকেছি? ডাকবেন কেন? আমি তো আমার জুতো নিতে এসেছি। তুই যা এখান থেকে। খালি পায়ে থাকতে কষ্ট হচ্ছে কি? না, খুব ভালো লাগছে। আপনিও খুলুন না, খুব মজা লাগবে। আশিক সূক্ষ্ম চোখে আয়শা দিকে তাকালো। আমি তো আপনার চলার জন্যই বলেছি, খুব ভালো লাগবে। পরে আয়শা চলে যেতে নিলেই কাউকে দেখতে পায় না। সবাই চোখের আড়াল হয়ে চলে গেছে। এখন কি করবে? একা একা কোথায় ঘুরবে? এই মানুষ তো কোথাও নিয়ে যাবে না। আশির এখন বসে বসে কাঁদতে ইচ্ছে করছে। কেন সে জুতো নিতে ফিরে গেল? আশিক তো ঠিকই তার জুতো নিয়ে যাচ্ছিল। এখন নিজের প্রতি যে রাগ হচ্ছে, মন চাই 2 গালে নিজে থাপড়ে লাল করে দেই। একটু পর আয়েশা পাশে কাউকে দেখে ঘুরে তাকালো। আশিক দুজনের জুতোয় হাতে দিয়ে এক হাত পকেটে রেখে হাঁটছে। মাথায় ক্যাপ পরা, বুকের কাছে শার্টের 2টা বাটন খোলা, প্যান্ট কিছুটা জড়িয়ে তোলা। সব মিলিয়ে সিনেমার হিরোকেও হার মানিয়ে যাবে। আশা নিষ্পলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে থাকতে দেখে আশিক কিছুটা ঝুঁকে গেল আয়েশার দিকে। কি হলো ম্যাডাম? খুব খারাপ লাগছে কি আমাকে দেখতে? তাকিয়ে আছেন যে? না না, খারাপ লাগবে কেন? আপনাকে তো খুব সুন্দর লাগছে, একদম নায়কের মতো। বলি মুখটা নিচের দিক করলো লজ্জায়। ওহ, আমি ভেবেছিলাম আমাকে দেখতে খারাপ লাগছে। সবাই তো চলে গেছে, তুই চল এখন। কোথায়? হোস। আয়শা ভয়ে ভয়ে মুখ তুলে বলল, আশিক ভাই। ইয়েস। আমি ঘুরতে চাই। আমি এরকম জায়গা কখনো আসিনি, প্লিজ চলুন না। ঠিক আছে। আশা খুশি মনে ছুটল সামনের দিকে। আশিকও তাকে দেখতে দেখতে সামনে হাঁটছে। এ তো সুন্দর মুহূর্ত উপভোগ করছে যা সে স্বপ্ন দেখেছিল। তার প্রেয়সীকে নিয়ে এভাবে সমুদ্রের পাড়ে খোলা আকাশে উড়বে সে। আশিকের রোজিং স্টাইলিং হয়ে আশিকের আকাশেই উড়বে। তার আশিকের চেয়ে চেয়ে দেখবে। অপেক্ষা প্রহর যেন শেষ হচ্ছে না। অপেক্ষারত দিনগুলোও যেন আশিকের সাথে মজা নিচ্ছে। বুকের ভেতরটা কি ভীষণ দহনটাই না হয়। চারদিকে সবাই ছড়িয়ে পড়েছে। দুপুর সমুদ্রে একদিকে চলে গেছে, পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। মনের ভিতর ভয় ঢুকে গেল। কখন যে একা একা ওদের মধ্যে থেকে বেরিয়ে এসেছে বলা বাহুল্য। তখনই চোখ যায় একটু দূরে দাঁড়িয়ে থাকা আদরের পানে। দ্রুত সেখানে এসে দাঁড়ালো। ভাইয়া শুনছেন? শুনছি। আমি না পথ হারিয়ে ফেলছি। এত মানুষের ভিড়ে আমি হোস্টেলে ফিরবো কী করে? কাউকে দেখতে পাচ্ছি না। আমি কী করতে পারি? আপনিও তো এখানেই থাকছেন, আমাকে নিয়ে চলুন না। বলে প্রশ্নসূচক দৃষ্টিপাত করে আছে। নূপুরের এমন ইনোসেন্ট মুখ দেখে আর মজা করার সাহস পেল না। নূপুর আলাদা হয়ে চলে এসেছে, তাই আদরও পিছু পিছু তার জন্যই এসেছিল, কিন্তু বুঝতে দিতে চায় না। চলো বলে পাশাপাশি হাঁটতে লাগলো। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া শুনে আশিকের কাশি উঠল। বেচারা যাকে বউ বানানোর স্বপ্ন বিভোর, সেই মামা বানানোর জন্য প্রস্তুত। হুম।
তোমার নামটা কি? পায়ে দেখুন। আদর তো হা করে আছে। পায়ে দেখতে হবে মানে? ভাইয়া, আমার নাম নূপুর। ওহ, এই মেয়ের কি সাংঘাতিক কথার পেঁচ। আপনার নাম তো বললেন না ভাইয়া। করে দেখাবো নাকি? নূপুর ভাবলার মতো হাঁটা থেমে তাকিয়ে রইল। মানে, আমার নাম আদর, আদর আহসান। ও, বলি পরক্ষণে মনে হলো আদর উনি আমাকে আদর করে দেখাতে চাইলেন। কি অসভ্য, সব ছেলেরা এক। বিপদে পড়েছে বলে চুপ আছি, একেবারে ফেরত পাইলে বুঝাবো। অসভ্য লুচ্চা কোথাকার। চুমকিয়ার কথা দুজনেই সমুদ্রের বালি নিয়ে খেলা করছে, একজন আরেকজনের পিছে দৌড়াচ্ছে। সামনে একটা ছোট দোকান থেকে দুজনা চোখ নিবদ্ধ হলো দুই রমণীর দিকে। অর্ণব সেদিকেই খামচি দেওয়ার পর থেকে চুমকির সাথে আর ঝগড়া করে না। যদি কখনো দেখা হয় চুমকির লজ্জায় মাথা নিচু করে থাকে। অর্ণব আয়নার সামনে গেলে বুকটা ক্ষতটা দেখে মুচকি হাসে। কথা থেকে কি হয়ে গেল? ঝগড়া করতে করতে দুজনের মনের সুপ্ত এক ভালোবাসার অনুভূতি সৃষ্টি হয়েছে, যা বর্তমান এক ভালো লাগার অনুভূতিতে আবদ্ধ আছে। আকাশ এক নজর তাকাতেই কথা দিকে নজর পড়ল। যদিও খুব বেশি দূরে না, তবুও চেহারা ভালো মতো দেখা যাচ্ছে না। তবে তার চলাফেরা খুব ভালোভাবে বোঝা যায়, যেন সমুদ্র পেয়ে সবাই ছোট বাচ্চা হয়ে গেছে। আকাশ চোখটা নিচু করলো। আমার বোনের বান্ধবী হয়, এটা আমি কোনোভাবেই ভাবতে পারি না। এটা সম্ভবও না। এভাবে একই আকাশের নিচে চারটি কপোতের ভিন্ন ভিন্ন অনুভূতির স্বাদ গ্রহণ করলো, যা সবার ক্ষেত্রে একেবারেই নতুন। সূর্য প্রায় পশ্চিমে আকাশে ঢলে পড়েছে, কিন্তু পরও সূর্য ডুবে যাচ্ছে। স্যার সবাইকে নিয়ে ফিরে গেল। বাকি রয়ে গেল আয়েশা, আশিক আর নূপুর, আদর। সন্ধ্যায় সবাই ফিরল, কেবল চারজন ছাড়া। এত মানুষের মাঝে কেউ খেয়ালই করলো না চুমকি আর কথা খোঁজ কোথায় গিয়েছিল। অন্যপাড়া আকাশের কাছে ভয়ে ভয়ে জিজ্ঞেস করছিল, আয়েশা আর নূপুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো? আকাশ কল দিয়েছিল আশিক আর আদরের কাছে। তারা জানিয়েছিল ওদের সাথেই আছে, তাই ওদের নিচে যেতে বলেছে, কিন্তু পরেই চলে আসবে। নূপুর আগে আগে যাচ্ছে, আবার সন্ধ্যার আকাশ দেখছে। সমুদ্রের অতলে ডুবে যাওয়ার চাঁদ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে। খুব মিষ্টি একটা অনুভূতি। প্রথম এরকম কিছু দেখলো। ফোন বের করে কয়েকটা ছবি তুলে নিল। এরকম সুন্দর মুহূর্তে ক্যামেরাবন্দি না করতে পারলে নিজেকে বিফল মনে হবে। এত সুন্দর দৃশ্য যা শুধু টিভি, ফোনেই দেখছে, তা নিজেটা চোখে দেখছে না, যেন কল্পনা জগতে ভেসে যাচ্ছে। আদর নূপুরের কাণ্ড দেখছি আর পিছন পিছন এগোচ্ছে। সূর্য ডুবে যাওয়ার দৃশ্য দেখছি এক মানবী, আর সেই সুন্দর দৃশ্য রেখে সেই মানবীকে দেখতে থাকে অর্ণব। অপলক দৃষ্টিতে চেয়ে আছে। তার কাছে এতটা সুন্দর লাগছে যে কল্পনা করতে পারছে না। মনে মনে আওড়ালো, এ কোন মায়ায় ফেললে মায়াবতী? তোমাকে সেকেন্ডের জন্য মাথা থেকে সরাতে পারি না। তুমি আমার হবে তো? এমনভাবে তোমার মায়ে পড়েছি, নিজেকে আর সরানো সম্ভব নয়। তোমার থেকে সরে যাওয়া মানে সহৃদয় নিজেকে মৃত্যুকে আলিঙ্গন করা। তোমার মায়া কি ভয়ঙ্কর। তুমি কত ভাগ্যবান, যেই পুরুষ অন্য নারীর সাথে কখনো সম্পর্কে জড়ায়নি। সেই পুরুষের মনে কি অনায়াসে প্রবেশ করে নিলে? অনুমতি পর্যন্ত নেওয়ার প্রয়োজন করনি মেয়ে। দিন দিন তোমার প্রতি আমার মায়া যেন বেড়েই চলছে। এসব ভাবতে ভাবতে গুনগুনিয়ে একটা গান ধরলো। আনমনে হেসে উঠল আদর। কি হলো, তাড়াতাড়ি আসুন, ফিরতে হবে। উপরে ডাকে আদর এগিয়ে গেল ভাবনা ছেড়ে। সমুদ্র বিলাস করতে করতে বসে পড়েছে আয়শা। তার কথায় এখন পা লেগে গেছে, বসতেই হবে। সূর্য ডোবা দেখছে, কি অমায়িক দৃশ্য। আশিক তাকে উঠাতে পারেনি। আশিকেও মুগ্ধ নয়নে তার চাঁদকে দেখছে, যা কেবল সূর্যের আলোয় ডুবে যাওয়ার সাথে সাথে ঝলমল করছে তার চোখের সামনে। নীলাঞ্জনার রূপ যেন নীলসাগরের পানির মতোই শীতল, স্নিগ্ধ আর স্বচ্ছ, যা সাপের বিষের মতো দেখার পরও নির্দ্বিধায় পান করতে মন চায়। কি হলো, যাবি না? একটু বসি না, এমন করছেন কেন? কি সুন্দর দৃশ্য দেখুন। তুই একাই দেখ। দেখি তো, আপনি শুধু উঠতে বলে ডিস্টার্ব করছেন। কি? তুই থাক, আমি গেলাম। একা একাই ফিরে আসিস। বলে আশিক দু পা এগোতে আয়শা বসা ছেড়ে লাফ দিয়ে উঠে দৌড়ে গিয়ে আশিকের হাত ধরল। কি হলো, আপনি আমাকে ছেড়ে আসলেন কেন? আমার ভয় লাগে তো। তুই তো নিজে আসতে চাসনি, একটু থাকলে কি হয়ে এমন হতো?
দেখছিস রাত হয়ে গেল, সবাই টেনশন করছে, তাড়াতাড়ি ফিরতে হবে। আয়শার মন খারাপ করে আশিকের হাতটা ছেড়ে দিল। সাথে সাথে আশিক বিশাল হাতের মধ্যে আয়শার ছোট হাতটা ধরে নিল। এক প্রকার হাত টেনে নিয়ে যাচ্ছে আশিক। যেতে যেতে কণ্ঠে সুর তুলে গান গাইল। আয়শা অবাক নয়নি শুধু আশিকের দিকে তাকিয়ে পা মিলিয়ে হেঁটে চলছে আর মুগ্ধ হয়ে এই মিষ্টি মুহূর্ত, মিষ্টি গান অনুভব করেছে। দেখতে দেখতে চলে এসেছে হোটেলে। ফ্রেশ হয়ে সবাই ডিনারের জন্য নিচে আসলো খেতে। খেতে বসে আদর শুধু নুপুরের দিকে তাকিয়ে দেখছে বারবার। খাওয়াতে মনোযোগ কম দেখাতেই পড়ে রইল। উহ! সাথে সাথে অর্ণবের দিকে তাকালো। আকাশ বলে উঠল, ভাইয়া এখানে তুমি কল্পনার জগতে নেই। খাবার টেবিলে আছো, কথাটা মাথায় রাখো। পরে দেখা যাবে তোমারই সমস্যা।